তো এখানে দেখো বেতনে 20% ভাড়া দেওয়ার পর তো ভাড়া দিচ্ছে কত, ভাড়া দিচ্ছি 20%, বাকি থাকছে কত 80%, তাই না? 20% যদি ভাড়া দেয় বাকি থাকছে 80%, সহজ হিসাব। সেই বাকি টাকার মানে 80%-এর 70% সংসার খরচ করেন। আচ্ছা 80%-এর 70% যদি সংসার খরচ করেন তাহলে সংসার খরচ করছে কত, 80%-এর 70% কত হবে, 8×7=56, মানে 56%। মুখে মুখে বলতে পারবে, তাই না? ভাড়া দিচ্ছে 20%, বাকি টাকা থাকছে 80%, ওই 80%-এর 70% কী করছে, সংসার খরচ করছে। এই জিনিসগুলো বুঝতে হবে কি বলেছে, বাকি টাকা মানে 80%, তার 70%, 8×7=56, ডাইরেক্ট 56, দুটো শূন্য কেটে যাবে তো, তাই না? তো সংসার খরচ হচ্ছে 56%, তো সঞ্চয় করছে কত, এখান থেকে খুব সহজে বলতে পারবে। মোট হচ্ছে 100%, বেতন কি মোট হচ্ছে 100%, টোটাল খরচ হচ্ছে কত 56, 20, 76%, সঞ্চয় করছে কত 24%। মুখে মুখে বলতে পারবে। এখান থেকে বলতে পারবে কি 24% মানে হচ্ছে কত, 3600 টাকা। 24% মানে যদি 3600 টাকা হয়, বেতন কত টাকা ছিল, বেতন সবসময় 100%, তো 100% সমান কত, 3600/24 গুণিত 100, 24 কত, 12 দুগুণে কাটো, 12 3 300, 2 1 5 0, মানে 15,000 টাকা। ঠিক আছে, বেতন কত টাকা ছিল, বেতন হচ্ছে 15,000 টাকা। তো এভাবে তোমরা করতে পারো, একটা প্রসেস গেল। এছাড়াও এক্স ধরে তোমরা করতে পারো, কীভাবে চলো সেটাও শিখে নিয়ে যাক। দেখো আমি মোট বেতন কত জানি না, আমি মোট বেতন ধরে নিচ্ছি এক্স টাকা, তাই তো? মোট বেতন এক্স টাকা ধরে নিচ্ছি। এরপর কী করছে, বেতনে 20% ভাড়া দেওয়ার পর, তো বেতনের যদি 20% ভাড়া দেয়, দেখো আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে সঞ্চয় হচ্ছে 3600 টাকা। আমি সঞ্চয়টা দেখবো, ঠিক আছে, যেহেতু সঞ্চয়টা দেওয়া আছে 3600 টাকা, তাহলে বেতনে 20% যদি ভাড়া দেয় থাকছে কত, সঞ্চয় থাকছে কত, সঞ্চয় থাকছে 100 টাকায় 20 টাকা ভাড়া দিচ্ছে, মানে থাকছে 80 টাকা। মোট বেতন হচ্ছে এক্স টাকা, 100 টাকায় 20 টাকা ভাড়া দিচ্ছে, থাকছে 80 টাকা, তাই তো? পরের ক্ষেত্রে এটা থাকছে, সঞ্চয় থাকছে, বাকি টাকা 70% সংসার খরচ করেন। তো 70% যদি সংসার খরচ করে দেয়, ঠিক আছে, থাকছে কত 30 টাকা, তাহলে এই 30 টাকা সঞ্চয় করছে, 100 টাকায় 30 টাকা সঞ্চয় করছে। এটা পুরোটা সমান মানে কি, এটা সঞ্চয়টা, সঞ্চয় কত 3600 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে যে ক্যালকুলেশনটা করছি সঞ্চয়ের, মোট বেতন হচ্ছে এক্স টাকা, কি বলেছে, বেতনে 20% ভাড়া দিচ্ছে, মানে 100 টাকায় 20 টাকা ভাড়া দিচ্ছে, তাহলে সঞ্চয় কত হচ্ছে 80 টাকা, বাস। আবার বলেছে দেখো সংসার খরচ 70% সংসার খরচ করে, 70% যদি সংসার খরচ করে নেয়, সঞ্চয় কত করছে, সঞ্চয় হচ্ছে 30 টাকা। তো এই গুণগুলো করলে আমরা মোট সঞ্চয়টা পেয়ে যাব। সেই মোট সঞ্চয়তে কত 3600 টাকা। তো এক্স সমান কত হবে বলো, 3600 গুণিত 100 গুণিত 100 ডিভাইড বাই 80 গুণিত 30, 0 0 কাটো, 0 0 কাটো, 3 12 36, 4 3 4 দুগুণে 2 50, 5 3 15, একটা শূন্য আর দুটো শূন্য বসে যাবে, মানে 15,000 টাকা। এভাবেও তোমরা করতে পারো। তো এখানে দেখো বিজয় প্রার্থী কত পাচ্ছে, যে বিজয়ী হয়েছে বিজয়ী প্রার্থী পাচ্ছে কত, মোট ভোটের 60%। তো মোট ভোটের 60% যদি বিজয় প্রার্থী পায়, যে পরাজিত হয়েছে সেই প্রার্থীটা কত ভোট পাবে বলো, সেই প্রার্থীটা পেয়েছে নিশ্চয়ই 40% ভোট, টোটাল ভোট তো 100%, তাই না? তো এই দুটো যোগ করলে 100% হয়ে যাচ্ছে। তো টোটাল ভোট যদি 100% হয়, বিজয়ী প্রার্থী পেয়েছে 60% আর পরাজিত প্রার্থী পেয়েছে 40%।
তো এরপর দেখো কি বলেছে, মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। তাহলে এই যে বিজয় প্রার্থী জয়লাভ করছে কত, 5,000 ভোটে, তাই না? তাহলে এখান থেকে দেখো পার্সেন্টেজের পার্থক্যটা কত, পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 20%, তাই না? 60 থেকে 40 বিয়োগ দিলে তো 20 হচ্ছে। এই 20% যে পার্থক্যটা সেটাই হচ্ছে এই 5,000 ভোটে সে জয়লাভ করেছিল, সেটাই বলেছে না। 20% মানে হচ্ছে 5,000, তাই তো? যেহেতু 5,000 ভোটে জয়লাভ করেছে, তো 20% মানে যদি 5,000 হয়, 100% মানে কত হবে? পাই দিয়ে গুণ করে দাও। 20 5-এ 100 হচ্ছে, তাহলে 5,000কেও পাই দিয়ে গুণ করতে হবে। 5 5-এ 25,000, সহজ হিসাব। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা 25,000। পরের প্রশ্ন, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার সংখ্যা কত? তো এই অঙ্কটা এক্স ধরে করতে পারি, আর পার্সেন্টেজ ধরে পার্ট পার্ট করে করতে পারি। তো পার্সেন্টেজ ধরে পার্ট পার্ট করলে সময়টা একটু বেশি লাগবে, এক্স ধরে করলে এইটা অঙ্কটা খুব সহজেই তুমি করতে পারবে। কিভাবে চলো দেখে নিয়ে যাক। তো আমি মোট ভোটার সংখ্যা ধরে নিচ্ছি এক্স জন। এরপর কি হয়েছে, 25% ভোটার ভোটদানে বিরত ছিল। তো 25% ভোটার যদি ভোট না দেয়, তাহলে ভোট দিয়েছিল কজন? 75 জন। কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। তো মোট ভোটার সংখ্যা যদি এতজন হয়, তার মধ্যে 75 জন ভোট দিয়েছিল, তো এটা হচ্ছে মোট ভোটারের সংখ্যা যারা দিয়েছিল। এরপর কি বলেছে, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। মানে এই যে ভোটটা দিয়েছে তার মধ্যে 2% ভোটটা বাতিল হয়ে গেছে, মানে 100 জনের মধ্যে 2টা ভোট বাতিল হয়েছে। তাহলে ভোটটা গ্রাহ্য হয়েছে কজন হয়ে? 2জন বাদ দিয়ে দাও, 98 জনের, তাই তো? 100 জনের মধ্যে 98 জনের ভোট গ্রাহ্য হয়েছে। ক্লিয়ার? গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, এটা হচ্ছে গ্রাহ্য ভোট পুরোটাই। এই গ্রাহ্য ভোটের 75% পেয়েছে, নির্বাচিত হয়েছেন যিনি, তিনি 9,261 ভোট পেয়েছেন। এটা পুরোটা হচ্ছে গ্রাহ্য ভোট, এর 75%। ঠিক আছে, ভালো করে বুঝো। এই গ্রাহ্য ভোটেরই 75% পেয়েছে কে? ওই যিনি নির্বাচিত হয়েছেন, 9,261টি ভোট পেয়েছেন। এই গ্রাহ্য ভোটের 75% মানে 75/100 দিয়ে গুণ করে দাও। তিনি নির্বাচিত হয়েছেন, তিনি 9,261টি ভোট পেয়েছেন। তাহলে এটার মানই কত হবে? এটার মানই হবে ওই 9,261। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তো এখান থেকে আমি খুব সহজে এক্স এর মানটা বার করতে পারবো। 9,261 গুণিত 100/75 গুণিত 100/98 গুণিত 100/75। এরপর কাটাকুটি করো। 25 3 25 4, 25 4 25 3, 98 কারো 2 50, 2 49, 7 দিয়ে কাটো, 7 7, 7 1 7, 22 7 3 21, 16 7 2 14, 21 7 3 21, 3 দিয়ে কাট, আবার 7 দিয়ে যাবে, 7 1 7, 62 7 8 56, 56 6 63, 7 9 63, 3 6 18, 3 3 9, 3 21। তা নিচের সংখ্যা সমগুলো কেটে গেল। 21 গুণিত 4 গুণিত 4 গুণিত 50, তাহলে 21 4 84 হচ্ছে। 84কে যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 84কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6, হাতে থাকে 1, 4 32,
33, এটাকে 50 দিয়ে গুণ করো। 0, 5 6 30, 0 হাতে থাকে 3, 5 3 15, 3 18, 8 হাতে থাকে 1, 5 3 15 16, 1 6 8 0 0। ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা কত? 1 6 8 0 0 এতজন। পরের প্রশ্ন, কোনো পরীক্ষায় স্যাম 30% নম্বর পেয়ে 15 নম্বর জন্য ফেল করলো এবং রোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? ঠিক আছে, তো একজন দেখো 30% নাম্বার পেয়েছে, ঠিক আছে, 30% যে নাম্বার পেয়েছে কে? শাম। 30% নম্বর পেয়েছে, তার জন্য কি হয়েছে? 15 নম্বর জন্য ফেল করলো, মানে -15। 5 মার্ক থেকে 15 নম্বর কম পেয়েছে, মানে -15। আবার আরেকজন কি 40% নম্বর পেয়েছে, তাই তো, কে? রোহন। রোহন 40% নাম্বার পেয়েছে, সে কি করেছে বলো তো? 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, মানে যেটা 5 নম্বর আছে তার থেকে 35 নম্বর বেশি পেয়েছে। ক্লিয়ার? তাহলে এরপর দেখো, এই যে 40% আর 30% পার্থক্যটা কত? পার্থক্য যে 10%। এই 10%-এর পার্থক্যর জন্য নাম্বারের পার্থক্যটা কত বলো? এখানে -15 প্লাস 35, পার্থক্যটা কত হবে? পার্থক্য হবে 50। ঠিক আছে, -15 থেকে এখানে 0 তো আসতে হবে, -15 থেকে 0 আসবে, 0 থেকে আবার 35 যাবে, তাই না? তাহলে -15 থেকে যখন 0 আসছে মানে 15, আর ওদের থেকে 0 থেকে 35 মানে 35, 35 আর 15 যোগ করলে 50। বুঝতে পেরেছো? -15 থেকে 0 আসছে, 0 থেকে 1 2 3 করে 35 পর্যন্ত গেছে। ক্লিয়ার? তাহলে 10% সমান 50 নম্বর। তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে 500 নম্বর। মানে টোটাল পরীক্ষা নাম্বারটা কত? 500। এটা আমরা খুব সহজে বলতে পারলো। ঠিক আছে, এই জিনিসটা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা যে জিনিসটা একবার বুঝে যাও, পরীক্ষার সময় খুব সহজেই করতে পারবে। তো এরপর দেখো 100% 500 নম্বর। তাহলে এখান থেকে আমি হয় 30% বার করতে পারি বা 40% বার করতে পারি। আমি যে কোনো একটা বার করলে অ্যান্সার পেয়ে যাব। 30% সমান কত হবে বলো? 10% সমান যদি 50 নম্বর হয়, 30% সমান হবে কি 3 দিয়ে গুণ করে দাও, মানে 150 নম্বর, তাই তো? 150 নম্বর পেয়ে কী করেছে সে? 130% নাম্বার পেয়েছে, মানে কি 150 নম্বর পেয়েছে, তাই না? 30% নাম্বার পেয়েছে মানে 150 নাম্বার পেয়েছে। তারপরে সে ফেল করেছে কত নম্বরের জন্য? 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 150-এর সঙ্গে যদি 15% যোগ দিয়ে দিই, কত হবে? 165 নম্বর। এই 165 নাম্বারটা কি 5 মার্ক, তাই না? 165টা হচ্ছে 5 মার্ক। তাহলে 5 মার্কস কত? 165 নাম্বার। ক্লিয়ার? তো 165 নাম্বারটা ওই যে 500 নাম্বারে কত পার্সেন্ট বলো? 165 নাম্বারটা 500 নাম্বারে কত পার্সেন্ট সেটা বার করতে বলেছে। 5 3 15, 5 3 15, 5 100, 100 100 কেটে গেল, মানে 33%। তাহলে পরীক্ষায় 5 মার্ক কত? 5 মার্ক হচ্ছে 33%। মানে 33% পেলে সে পাস করে যাবে। ক্লিয়ার? তাহলে 5 মার্ক কত? 5 মার্ক হচ্ছে 33%। ক্লিয়ার? সেটা হচ্ছে 5 মার্ক। তো প্রাথমিক বেতন ছিল ধরে নিচ্ছি X টাকা, তো 10% বেড়ে গেল, মানে 100 টাকা 10 টাকা বেড়ে যাচ্ছে, হচ্ছে কত? 110 টাকা। পরে 5% কমে গেল, মানে 100 টাকায় 5 টাকা কমে যাচ্ছে, হচ্ছে কত? 95 টাকা। বেতন থেকে এই ক্যালকুলেশনটা করলে আমরা কোন মানটা পাবো বলো তো? ওই যে 20,900। তো এটার সমানই আমি 20,900 লিখতে পারি। এখান থেকে এক্স এর মানটা বার করে নিলে অ্যান্সার পেয়ে যাব। 20,900 গুণিত 100 ডিভাইড বাই 110 গুণিত 100 ডিভাইড বাই 95। তো কাটাকুটি করো, 0 0 কেটে দাও। 5 19, 5 20, 19 1 19, 19 1 19, 0 0, 11 100,
তাহলে হচ্ছে কত, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটা শূন্য, দুইয়ের পিঠে চারটা শূন্য, 1 2 3 4, এত টাকা। ঠিক আছে, তো জনসংখ্যা ছিল 12,000 জন, তাই তো 2 বছর পর হচ্ছে কত, 18,000 জন, তাই তো। তাহলে এই 2 বছরে কতজন বৃদ্ধি পাচ্ছে, 2 বছরে বৃদ্ধি পাচ্ছে কত, 6,000 জন। তো 2 বছরে যদি 6,000 জন বৃদ্ধি পায়, 2 বছর থেকে কত বছর বৃদ্ধি, 6 বছর, 6 বছরে কত হচ্ছে, মানে 2 গুণিত 3, তাহলে 6 বছর হয়ে যাচ্ছে। 6,000 কেও 3 দিয়ে গুণ করো, 18,000, তাই না। যেহেতু বৃদ্ধিটা নির্দিষ্ট হারে বলেছে, দেখো বৃদ্ধি হচ্ছে জনসংখ্যা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, মানে প্রতি বছর একই বৃদ্ধি পাবে। মানে 2 বছরে বৃদ্ধি পাচ্ছে কত, 6,000, পরের 2 বছর আবার 6,000 বৃদ্ধি পাবে, পরের 2 বছরে আবার 6,000 বৃদ্ধি পাবে, টোটাল বৃদ্ধি পাবে কত, 18,000 জন। মানে প্রতি বছর 3,000 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 2 বছরে 6,000। আমাদেরকে বার করতে বলেছে 6 বছর পর জনসংখ্যা কত হবে। তো ছিল 12,000, বৃদ্ধি পাচ্ছে 18,000, জনসংখ্যা টোটাল কত হবে, জনসংখ্যা টোটাল হবে কত, 18,000 12,000 যোগ করলে 30,000 জন। 30,000 জন হচ্ছে আমাদের আনসার। এ দুটো যোগ করে দাও, ছিল 12,000 আর বৃদ্ধি পাচ্ছে 18,000, টোটাল হচ্ছে 30,000। তো এই টাইপের অঙ্কগুলো যদি আমি ছাত্রছাত্রীর মোট সংখ্যাটা 100 জন ধরে নিই, মোট 100 জন ধরে নিই, খুব সহজে অ্যান্সারটা বার করতে পারবো। কেন বলো তো, যেহেতু বার করতে বলেছে ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, মানে 100 জনের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক, এটা বার করতে বলেছে। তাহলে সবসময় আমি এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রীর মোট সংখ্যাটা 100 ধরে নেব। তো এখানে দেখো অনুপাতটা দেওয়া আছে 2:3, 2 আর 3 যোগ করলে কত হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, 5-এর মান 100, 5-এর মান যদি 100 হয়, 1-এর মান কত, 20, মুখে মুখে আসবে। 1-এর মান যদি 20 হয়, ছাত্র কত, ছাত্র 2, 2-এর মান কত, 2-এর মান 40, আর ছাত্রী কত, ছাত্রী হচ্ছে 3-এর মান, 3-এর মান কত, 60, মানে 40 জন ছাত্র আর 60 জন ছাত্রী। এটা যদি এরপর কি বলেছে দেখো, এদের মধ্যে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক। তো 20% যদি প্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্ক কত, একবার বার করো, 80%। তো 40-এর 80% বার করলে কত হবে, 8-4 32, 32%, তাই তো। 40-এর 80%, 4-8 32, 32%, এটা কি অপ্রাপ্তবয়স্ক, একবারে বার করে নেব। ঠিক আছে, অপ্রাপ্ত বয়স্ক, তাই তো। আবার 60 জন ছাত্রী আছে, প্রাপ্তবয়স্ক 30%, তাহলে অপ্রাপ্ত তো বয়স্ক কত, 70%। তো 60-এ 70% করলে কত হবে, 7-6 42, মানে 42%। এই দুটো যোগ করে দাও, দুটো যোগ করলে কত হচ্ছে, 74%। একবারে মুখে মুখে চলে এলো, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 74%। ক্লিয়ার। এই টাইপের অঙ্কগুলো এভাবে করবে, খুব সহজেই চলে আসবে। এছাড়া তুমি এই যে 2:3 এই অনুপাত ধরে করতে পারো। ঠিক আছে, কীভাবে চলো দেখে নেওয়া যাক। 20% ছাত্র কি প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত, 80%, 2-এর 80% করলে কত হয়, 8 2 16, মানে 1.6, আর 3-এর 30% প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক কত, 70%, 3 7 21, মানে 2.1, এটা হচ্ছে কি অপ্রাপ্তবয়স্ক। দুটো যোগ করো, কত হচ্ছে, 3.7, 3.7 কতর মধ্যে, 3.7 হচ্ছে এই 3 আর 2 5-এর মধ্যে, এলো কি অপ্রাপ্তবয়স্ক। তাহলে 100 জনের মধ্যে কত, 5 20, এটা গুণ করলে 37 গুণে 74, 74%। এভাবেও তোমরা করতে পারো। তাহলে এ আছে, বি আছে, সি আছে। এরপর কি বলেছে, সি এর আয় 200 টাকা বলে দিয়েছে, সি এর আয় 200 টাকা। আমাদেরকে বার করতে বলেছে এ এর আয় কত, এটা বার করতে বলেছে। তাহলে সি এর আয় যদি 200 টাকা হয়, বি এর আয় কত হবে বলো, বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম, মানে 100 টাকায় 20 টাকা কম। তাহলে 100 টাকায় যদি 20 টাকা কম হয়, 200 টাকায় কত টাকা কম হবে, 40 টাকা কম হবে, মুখে মুখে বলতে পারবে। তাহলে 200 থেকে 40 বিয়োগ দাও, কত হবে, 160 টাকা।
বিয়ের আয় যদি 160 টাকা হয়, এর আয় কত হবে? দেখো এর আয় বিয়ের আয়ের থেকে 10% কম, মানে 100 টাকায় 10 টাকা কম। তো 100 টাকায় যদি 10 টাকা কম হয়, 160 টাকায় কত টাকা কম হবে? মুখে মুখে বলো, 16 টাকা কম হবে। 160 টাকায় 16 টাকা কম হবে। তো 160 থেকে 16 বিয়োগ দিয়ে দাও, কত হবে? 144 টাকা। এর আয় কত? 144 টাকা। তো আয় আর সঞ্চয়ের ব্যাপারটা আছে, তাই তো। এরপর কি বলেছে দেখো, আয়ের 20% সঞ্চয় করেন, মানে আয় যদি 100 টাকা হয়, ক টাকা সঞ্চয় করছে? 20 টাকা। সোজা হিসাব, আয়ের 20% সঞ্চয় করেন, 100 টাকা আয় হলে 20 টাকা সঞ্চয় করে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, মানে 100 টাকায় বৃদ্ধি পাচ্ছে কত? 10 টাকা। তো আয় যদি 100 টাকায় 10 টাকা বৃদ্ধি পায়, কত হবে? 110 টাকা। আয় হচ্ছে 110 টাকা। আর সঞ্চয় কত করবে বলে দিয়েছি প্রথমে, দেখো তার আয়ের 20% সঞ্চয় করে, মানে আয় যদি 110 টাকা হয়, তার 20% কত? 11 দুগুণে 22, মানে 22 টাকা। 22 টাকা সঞ্চয় করবে, আয়ের 20% সঞ্চয় করছে, মানে 110 টাকা থেকে 22 টাকা সঞ্চয় করছে। তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তো সঞ্চয় আগে ছিল 20 টাকা, হচ্ছে 22 টাকা, বৃদ্ধি পাচ্ছে কত? 2 টাকা। 20 টাকা ছিল, 22 টাকা হচ্ছে, সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে কত? 2 টাকা। তো 2 টাকা বৃদ্ধি পাচ্ছে কত টাকা থেকে? 20 টাকা থেকে। শতকরা বলেছে, মানে 100 দিয়ে গুণ, 20 পাচ্ছে, 5 দুগুণে 10%। তাহলে তার সঞ্চয় প্রতি বছর কত বৃদ্ধি পাবে? 10% বৃদ্ধি পাবে। দেখো পরের প্রশ্ন, দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, আর কি বলেছে? প্রস্থ 12.5% হ্রাস পেয়েছে, শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হবে? তো 15% মানে আমরা কি জানি বলো? 15% মানে আমরা জানি 3/20। 20 ছিল, বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 23 হয়েছে, তাই তো। 20 ছিল, 23 হয়েছে। আর 12.5% হ্রাস, 12.5% মানে আমরা কি জানি বলো? 1/8। মানে 8 ছিল, 1 হ্রাস পাচ্ছে, কত হবে? 7 হবে। 8 ছিল, 1 হ্রাস পাচ্ছে, 7 হবে, তাই তো। এরপর এটা গুণ করো, এটা গুণ করো। 160, 7 3 21 1। দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করলে কি ক্ষেত্রফল পাবো? সহজ হিসাব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই গুণ করছি। 7 3 21 1, হাতে থেকে 2, 7 2 14, 2 16। 160 থেকে 161 হয়েছে, তাহলে 100-র মধ্যে কত হবে বলো? 161/160 গণিত 100। 0 0 ক্যান্সেল করো, 2 8 2 5, গুণ করো, 5 1 5, 5 6 30, 0 হাতে থেকে 3, 5 1 5 3 8 বাই 8। এটা যদি আমি ভাগ করি কত হবে? 1 8 1 8 0 800 দশমিক 8 6 48 20, 8 দুগুণে 16, 40, 8 5 40, এত 100.625। তাহলে 100 ছিল, হচ্ছে 100.625, মানে কি 0.625% বৃদ্ধি পাচ্ছে, তাই না? 100 ছিল আর 100.625 হচ্ছে, মানে 0.625% বৃদ্ধি পাচ্ছে। এটা তোমরা এইভাবেও করতে পারতে, সে আগের যে গুণগুলো করছিলাম। 100 ছিল, বৃদ্ধি পাওয়ার পর কত হচ্ছে? 115। আর 100 ছিল, হ্রাস পাওয়ার পর কত হচ্ছে? 12.5%, মানে 12.5, মানে 87.5। ঠিক আছে। এরপর তোমাকে এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে। গুণ করে তুমি করতে পারো, কিন্তু এই গুণটা তুলনামূলক সময়টা একটু বেশি লাগবে, তার তুলনায় এভাবে করলে সময়টা একটু কম লাগবে। কিছু কিছু অঙ্ক যদি তুমি এভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করো তারপর করো, খুব সহজেই হয়ে যাবে। আর কিছু কিছু অঙ্ক এভাবে করলে সহজে হয়ে যাবে। তাই তোমাকে পরীক্ষার হলে বুঝতে হবে কিভাবে করবে, ঠিক আছে। দুটোই খুব সহজ পদ্ধতি। এটা তোমার দুটো ভাগে গুণ করতে হবে, 115 দিয়ে 87.5কে গুণ করতে হবে। তো তুমি একটা কাজ করতে পারো,
115কে দুটো ভাগে ভাগ করতে পারো, 100 আর 15। এরপর গুণটা করতে পারো। তো গুণটা করলে কত হবে? 100 দিয়ে 27 সঙ্গে 5কে গুণ করলে 875 আর দুটো জিরো আসবে, তাই তো? এক ঘর আগে দশমিক বসবে মানে এটা পাবে, তাই তো? মানে 8750। আর 15 দিয়ে 27 সঙ্গে 5কে গুণ করলে 15 5 75, 5 হাতে থাকে 7, 15 7 105 আর 7 112, 2 হাতে থাকে 11, 15 8 120 আর 11 131, তাই তো? এরপর এক ঘর আগে দশমিক বসবে মানে এটা হবে। তো এই দুটো যোগ করলে কত হবে? 0.5 2 5 আর 6 7 আর 3 10 0 হাতে থাকে 1 8 1 9 10, এটা পাচ্ছি। তো এই দুটো গুণ করলে কত হবে? এই দুটো গুণ করলে 100 আর দুটো জিরো। তাহলে আমাদেরকে 100 থেকে বার করতে হবে, মানে কি 100 দিয়ে এটাকে ভাগ করো, এটাকে 100 দিয়ে ভাগ করো। তো 100 দিয়ে ভাগ করলে কি এটা দুটো শূন্য উঠে যাবে, আর এটাকে 100 দিয়ে ভাগ করলে কী হবে? দশমিকটা এখানে আছে, তো 100 দিয়ে ভাগ করলে কী হবে? দশমিকটা এখানে আছে, দশমিকটা দু ঘর আগে বসে যাবে, মানে এখানে বসে যাবে। তাহলে দেখো 100 ছিল 100.625 হচ্ছে, মানে সেই এই যে 0.625% বৃদ্ধি পাচ্ছে, তাই না? এভাবেও করতে পারো তোমাদের সুবিধা মতো। তাছাড়া তোমরা সেই সূত্র ধরে করতে পারো, কি 15% বৃদ্ধি মানে +15 লেখো, আর 12.5% হ্রাস মানে -12.5 লেখো। আবার 15% বৃদ্ধি মানে +15 আর -12.5 ডিভাইড বাই 100, এভাবেও করতে পারো। তো এটা কত হবে? এটা হবে কি 2.5 হবে যুক্ত। এটা গুণ করলে কত, মানে কত হবে? 5 3 গুণ করার দরকার নেই, এইভাবে রেখে দাও, দশমিকগুলো চেঞ্জ করলে হবে। 15 5 75, 5 হাত থেকে 7, 15 2 30-এর সাথে 37-এর 7 হাত থেকে 3, 15কে 15 আর 3 18, তাই তো? এখানে মাইনাস চিহ্নটার জন্য মাইনাস আগে বসবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এক ঘর আগে দশমিক আছে, তাই তো? এক ঘর আগে দশমিক আছে, আর দুটো শূন্য মানে আরও দু ঘর আগে বসবে, মানে টোটাল 3 ঘর আগে দশমিক বসবে। বুঝতে পারলে? এখানে দশমিকটা এক ঘর আগে আছে, তাই তো? 15টা আমি কাটিনি, 15টা রেখে দিয়েছি, ঠিক আছে? কাটাকুটি করার দরকার নেই, যেহেতু নিচে 100 আছে। যখন নিচে 100 থাকবে কাটাকুটি করার দরকার নেই, দশমিকগুলো চেঞ্জ করে দিলেই হবে। তো দেখো দশমিকটা এক ঘর আগে ছিল আর নিচে 100 দিয়ে ভাগ করছি, তো টোটাল দশমিকটা এক ঘর দু ঘর 3 ঘর আগে বসবে, ঠিক আছে? এরপর কি করতে হবে? এরপর 2.5 থেকে 1.875 বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? এই 5 হবে, তাই তো? 8 হচ্ছে 2 10 হাতে থাকে 9, 9 6 15, মানে সেই 0.625% কি সেই বৃদ্ধি হচ্ছে। এখানে প্লাস চিহ্ন আসছে, প্লাস চিহ্ন ডিনোট করছে কি? বৃদ্ধি। প্লাস চিহ্ন ডিনোট করছে বৃদ্ধি, যেহেতু প্লাস চিহ্ন আসছে +2.5 আছে, আর এখানে -1.875 আছে, মানে +625% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবেই করবে। পরের যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবারই পড়ে। আটার মূল্য 25% কমে যায় 45 টাকায়, পূর্বাপেক্ষা 5 কেজি আটা বেশি পাওয়া গেল, 1 কেজি আটার বর্তমান মূল্য কত? তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু দুটো জিনিস মনে রাখবে, 25% আর 5 কেজি আটা বেশি পাওয়া যাচ্ছে। তো সেটা টিক্সের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করব? এই একটা টিক্স মনে রাখবে, N1 R1 সমান N2 R2। N1 মানে কি? নাম্বার 1। প্রথমেই কত কেজি পাওয়া যেত বলো? প্রথমে আমি জানি না কত কেজি, আমি ধরে নিচ্ছি X কেজি। R1 তখন রেটটা কত ছিল? 25% কমে যাওয়ায়, মানে প্রথমে 100 ছিল দিয়ে 25 টাকা কমেছে।
তো প্রথমে যদি 100 ছিল তাহলে 100 লিখছি, n2 নাম্বার 2 মানে পরে কত পাওয়া যাচ্ছে, 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে। প্রথমে যদি x কেজি পাওয়া যেত, পরে 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে মানে x + 5। তখন r2 মানে নাম্বার 2টা কত, প্রথমে 100 ছিল, 25% কমে গেছে, মানে 100 টাকায় 25 টাকা কমেছে, হচ্ছে কত, হচ্ছে 75 টাকা। ঠিক আছে, এই জিনিসটা বুঝে গেলে অঙ্কটা খুবই সহজে করতে পারবে। 25 4 25 3, তো 4x পাচ্ছি কত, 3x + 15 পাচ্ছি, অত x সমান পাচ্ছি কত, 15। তো এরপর কোশ্চেনটা পড়ো, আটার মূল্য 25% কমে যায় 45 টাকায়, পূর্বাপেক্ষা 5 কেজি আটা বেশি পাওয়া যেত। মানে আগে 45 টাকায় কত, 15 কেজি আটা পেত। ক্লিয়ার, আগে 45 টাকায় 15 কেজি আটা পেত, এখন 45 টাকায় পাচ্ছে কত, 15 + 5, এক্সের মান তো 15, তাহলে 15 + 5 মানে 20 কেজি আটা পাচ্ছে। ঠিক আছে, 20 কেজি। আগে 45 টাকায় পেত 15 কেজি আটা, এখন 45 টাকায় পাচ্ছে 20 কেজি আটা। তাহলে প্রতি কেজি আটার দাম কত, 5 9 5 4, 4 2 8 10, দশমিক খাবে, 4 2 8 20, 4 5 20, 2 টাকা 25 পয়সা। এখন প্রতি কেজি আটার দাম কত, 2 টাকা 25 পয়সা। আর যদি তোমাদেরকে বার করতে বলতো পূর্বে, তখন পূর্বে কত হলো, 45 / 15 হতো, তখন 45 টাকায় কত, এই 15 কেজি আটা পাওয়া যেত, মানে 15 3 3 টাকা। মানে আগে 45 টাকায় কি 15 কেজি আটা পেয়ে যেত, তখন মূল্যটা কত ছিল, 3 টাকা প্রতি কেজি। আর এখন 25% কমে গেছে দামটা, তাহলে এখন মূল্যটা কত হচ্ছে, 2 টাকা 25 পয়সা। 45 টাকায় তখন 20 কেজি আটা পাওয়া যায়। তোমাদের কি এই কোশ্চেনটা মানে এটা দিয়েও পড়তে পারে বা এটা দিয়েও পড়তে পারে। এখানে দেখো বাস্কে প্রথমে ছিল কত বলো, প্রথমে বাস্কে ছিল কত, 100%, তাই তো। এরপর সেখান থেকে কত পার্সেন্ট তুলছে, 40% টাকা তুলে নিচ্ছে। তো 40% যদি তোলা হয়, তোলা হচ্ছে কত, 40% তুলছে 40%, তা থাকছে কত, থাকছে 60%। সহজ হিসাব, বাস্কে ছিল 100%, তুলছে 40%, থাকছে কত, 60%। এরপর বলে দিচ্ছি দেখো, অবশিষ্টের 40% পুনরায় বাস্কটিতে রাখা হলো। অবশিষ্ট মানে কোনটা, এই 40% তুলে নেওয়ার পর থাকছে যেটা, সেটা অবশিষ্ট। থাকছিল কত, 60%, সেই অবশিষ্টের 40%, 60%-এর 40% যদি করি কত হবে, 6 4 24, মানে 24%, সেটা পুনরায় বাস্কটিতে রাখা হলো। তো পুনরায় যদি বাস্কটিতে রাখা হয়, টোটাল কত হচ্ছে, এই দুটো যোগ করলে 60% থাকছে বাস্কটিতে, আর 24% পুনরায় রাখা হচ্ছে, টোটাল হচ্ছে 84%, তাই তো। তাহলে 84% যদি বাস্কটিতে থাকছে, বাইরে কত থাকছে, বাইরে 100% থেকে 84% বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিলে কত হবে, 16%, 16% বাইরে থাকছে। তো 16% মানেই বলে দিয়েছে দেখো 144 টাকা। 16% মানে যদি 144 টাকা হয়, 100% সমান কত হবে বলো, 144/16 গুণিত 100, 16 9 মানে 900 টাকা। 900 টাকা হচ্ছে আমাদের আনসার। তো এটা তুমি বিভিন্ন প্রকার পদ্ধতি করতে পারো। চলো দেখে নিয়ে যাক। ম্যাথে দিচ্ছে কত পার্সেন্ট, 75%। আর ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান দিচ্ছে কত, ভৌত বিজ্ঞান দিচ্ছে 55%। দুটো যোগ করলে কত হচ্ছে, দুটো যোগ করলে হচ্ছে 130%। কিন্তু আমাদের টোটাল পার্সেন্টেজ কত হবে, 100%। তাহলে এই যে 130% হচ্ছে, মানে 30% যেটা বেশি হচ্ছে, তার মধ্যে ম্যাথও ঢুকে আছে আর ফিজিক্যাল সায়েন্সও ঢুকে আছে। মানে দুটো বিষয়ে পরীক্ষা দিয়েছি, সেই সব ছাত্রছাত্রী এই 30%-এর মধ্যে আছে। তো 30% মানে হচ্ছে ওই যে কি
কতজন ছাত্রী উভয় বিষয়ে পরীক্ষা দেয় সেটা। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে কি 1500 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, মানে কি 100% মানে 1500, 100% মানে যদি 1500 হয় 30% কত হবে? 1500 গুণিত কত হবে, মানে 30/100 করে দাও, 2 শূন্য 2 শূন্য কাটো, 15 3 45, শূন্য 450 জন। তাহলে উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল কত? 450 জন। যেহেতু 1500 জন মোট পরীক্ষার্থী ছিল আর 30% উভয় বিষয়ে পরীক্ষার্থী দিয়েছে, তাহলে 450 জন হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেলো একটা পদ্ধতি। এছাড়া তোমরা ভেঙে ভেঙেও করতে পারো। ম্যাথে দিয়েছে কত? 75%, মানে 1500 75% করলে কত হবে? 1500 গুণিত 75 মানে 3/4, 75% মানে তো 25 3 25 4, মানে 3/4 একবার লিখতে পারি। তো কাটাকুটি করো, 4 3 12, 30, 4 7 28, 20, 4 5 20, 3 5 15 5, 3 7 21, আর একে 22 2, হাতে থেকে 2, 3 3 9, 9 আর 2 11, এতজন ম্যাথে দিয়েছে। আর ফিজিক্যাল সায়েন্সে কত হবে? কত? 55%, 1500 55% কত হবে বলো? খুব সহজে করতে হবে। 1500 অর্ধেক কত? 750, মানে 50%। মুখোমুখি করো, 1500 অর্ধেক হচ্ছে 50%, মানে কি 750 হবে। আর 5% মানে কত হবে? একটা শূন্য বাদ যাবে এবং 75 যোগ করে দাও। ঠিক আছে, কিছু কিছু মুখোমুখি করা যাবে। এটা তুমি 55/100 করতে পারতে, ঠিক আছে, 55/100 করে কাটাকুটি করে যেটা পাবে আর এভাবে সেই একই অ্যান্সার পাবে। ঠিক আছে, যেহেতু 1500 অর্ধেক কত? 750, মানে 50%, আর 5% 55% বার করছি তো, তাহলে 750 একটা শূন্য কাটা যাবে, 75 যোগ করলে হয়ে যাবে 5, 7 আর 5 12 2, হাতে থাকে 1 8, 825। দেখো এটা গুণ করো, সে 825ই পাবে। 15 5 75, 5 হাতে থাকে 7, 15 5 75 7 82, 825, তাই না? এভাবে করলেও পাবে, আর তুমি ভেঙে ভেঙে করলেও সে 825ই পাবে। তাহলে ম্যাথ হয় 1125, আর 825 যোগ করলে কত হবে? 11 8 1950। টোটাল কত হচ্ছে? 1950। টোটাল হচ্ছে 1950, কিন্তু আমাদের মোট পরীক্ষার্থী কত? 1500 জন। তাহলে নিশ্চয়ই 1950 থেকে 1500 বিয়োগ করলে সে পরীক্ষার্থী কি উভয় বিষয়ে, মানে 450 জন বোথ সাবজেক্টে, মানে উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল, তাই না? এভাবেও তোমরা করতে পারো।